ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা জানেন এই অনুষ্ঠানে কৃষক বন্ধুদের জন্য আমরা নানা বিষয় আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় আউশ ও আমন ধানের চাপান সারের প্রভাব। বক্তা হিসেবে উপস্থিত আছেন কৃষি বিশেষজ্ঞ নিখিলেশ পান্ডে। নমস্কার দাদা। দাদা, আজকে যে আমাদের বিষয় এই যে সার প্রয়োগের কথা বলছিলেন, তো এই সার কিভাবে এবং কখন দেবেন চাষি ভাইরা? খুব ভালো প্রশ্ন করেছেন। চাষি ভাইদের এটাই হচ্ছে ধানের প্রকৃষ্ট সময়। তো যারা ধান লাগাচ্ছেন সমস্ত চাষি ভাইরাই মোটামুটি জানেন যে কখন আমাদের চাপান দিতে হয়। যেসব চাষি ভাইরা জানেন না তাদের জন্য বলি, সেটা হচ্ছে যে আপনি যদি ধান দুভাবে লাগানো যায়, এক হচ্ছে বোনা আর এক হচ্ছে আপনার রোয়া। যদি আপনি বোনেন তাহলে পরে আপনি দেবেন হচ্ছে 24 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফেট এবং 12 কেজি পটাশ। এটা কিভাবে দেবেন, এই সারটা কিভাবে দেবেন? যদি আপনি প্রথমে দেন তাহলে পরে আপনি 50% আপনি দিচ্ছেন, হচ্ছে অর্ধেকটা দিচ্ছেন আপনি শেষ চাষের সময় নাইট্রোজেন ফসফেট পুরা মাত্রায়। আচ্ছা, 1/4 অংশ নাইট্রোজেন দিচ্ছেন। বাকি যে নাইট্রোজেনটা থাকলো সেটাকে আপনি দেবেন হচ্ছে মানে যখন আপনি দ্বিতীয় দেবেন, সেকেন্ড 20 দিন 15 থেকে 20 দিন লাগানো বা রোয়ার 15-20 দিন পরে যখন ধান গাছটা একটা স্টেবল কন্ডিশনে আসবে তখন আপনি দেবেন মানে অর্ধেকটা। আর যে 1/4 অংশ থাকলো সেটা থার্ড এবং ফোর্থ মানে সেকেন্ড এবং থার্ড চাপানে দেবেন। আচ্ছা, এই চাপান দিলে কি উপকার হয় ধানের? সেটা হচ্ছে যে ধান যে আপনি যদি মাটিতে যে চাপানটা দিচ্ছেন সেই চাপানটা যখন ধানের রুট ফরমেশন মানে শেকড়টা যখন ছড়ায় তখন লাগানোর পরবর্তী পর্যায়ে যে মানে যে জায়গাটাও কাভার করে বা আমরা যে ইরিগেশন দিই সেখানে যে ধানের যে এটা হয়, যদি আমি 3-4টে ভাবে আমি 3 বারে বা ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ হিসাবে যদি দিতে পারি তাতে দেখা গেছে যে আপনার ধানের প্রোডাকশনটা ভালো হয়েছে। আচ্ছা, যদি আমরা এইভাবে দিই। আচ্ছা, আর যদি আমি রোয়া করে দিই তাহলে দেবো হচ্ছে আপনার 28, 14, 14। আচ্ছা, আপনি আগেটা বলেন বুনে যদি দেওয়া হয়, যদি বুনে হয় তাহলে 24, 12, আর যদি 28, 14, 14। আচ্ছা, তাহলে এই 28, 14, 14কে আমি কিভাবে ভাগ করছেন? ভাগ করব, তাহলে 28টা আমি শেষ চাষে 1/4 অংশ দেবো। আচ্ছা, শেষ চাষের সঙ্গে এবং পুরো ফসফেট এবং পটাশ। আচ্ছা, আর কি করব? আর তাহলে আমার 1/4 অংশ থাকছে সেকেন্ড এবং থার্ড চাপানের জন্য, সেটা 15-20 দিন পরে আমি দিচ্ছি। এবং তারপরটা লাস্ট যখন আপনার বুটিং স্টেজ বলি আমরা, যেটা হচ্ছে ধানের থোড় আসার সময়, তখন যদি আমি আরেকটা চাপান দিই, মানে যে সময় মানে ধানের ঠিক পড ফরমেশন হচ্ছে মানে মিল্কিট স্টেজ, মানে যেখানে দুধ বার হয় যখন ধানগুলোতে, সেই সময় যদি আপনি শেষ চাপানটা দিই তাহলে আমাদের পক্ষে ধানের প্রোডাকশনটা পেতে ভালো হয়। আচ্ছা, এই যে এই সার যদি ঠিক মতো দেওয়া হলো কি হলো না তার উপর তো অনেকটা নির্ভর করছে ফলনটা। সেটা এটা 100%। যদি আপনি ঠিক মতো ভাবে চাপান সার না দেন তাহলে পরে আপনার ধানের যে প্রোডাকশন সে প্রোডাকশনটা মার খাবে। কিন্তু এটাই শেষ কথা নয়, মানে আপনি পরপর চাপানগুলো দিয়ে গেলেন, সারটা প্রয়োগ করলেন তাহলেই আপনি প্রোডাকশন পাবেন, এটা কিন্তু শেষ কথা নয়। ধানের যে পরিচর্যা এবং ক্লাইমেট, আমাদের যে ওয়েদার, যেমন ধরুন এখন বীরভূম, মুর্শিদাবাদ, আমাদের পশ্চিমবাংলায় মোটামুটিভাবে যেটা নর্থ সাউথ জোন, সেখানে একটা ডটের মতো আবহাওয়া চলছে। আমরা এখন ঠিক মতো বৃষ্টিপাত হচ্ছে না বললেই চলে। তবে আমি আজ কৃষি বিশেষজ্ঞ হিসাবে 33 বছর আমি এই ডিপার্টমেন্টে চাকরি করছি এবং 33 বছরের নানা ওয়েদারের সঙ্গে আমি যুক্ত। তাতে আমি দেখেছি বর্তমানে যদি চাষি ভাইরা শূন্য চাষ পদ্ধতিতে যান। শূন্য চাষ পদ্ধতিটা কি? হ্যাঁ, শূন্য চাষ পদ্ধতি হচ্ছে আপনার চাষ না করে ডাইরেক্ট মানে মাটিতে বীজ বপন। আচ্ছা, ঠিক আছে, এটাকেই বলা হয় শূন্য চাষ, বিনা চাষে। আচ্ছা, সেটাতে 3টে জিনিস আমরা মাথায় রাখি। এক হচ্ছে আপনার জল মিনিমাম কম লাগে, সার কম লাগে, আচ্ছা, এবং ধানের গ্রোথটা কিন্তু আপনি যেটা মানে গ্রোথটা ভালো হয় এবং আপনি কাঙ্ক্ষিত মানে উৎপাদনের দিকে যেতে পারে। তাহলে আপনি কি মনে করছেন যে এই পদ্ধতিটা খুব বর্তমান যে অবস্থা, আবহাওয়ার যে অবস্থা, এবং আমি মনে করি যে ধরুন যা এখন যা ওয়েদার কন্ডিশন আমরা দেখছি এতদিন ধরে, তাতে
চাষি ভাইরা যদি এখন আমাদের সরকারি দপ্তরে মানে কৃষি বিভাগের সরকারি দপ্তরে শূন্য চাষ পদ্ধতির যে মেশিনটি সেটি এনে রাখা হয়েছে, অতএব তারা যদি এইটা নিয়ে গিয়ে যদি চাষ করেন মোটামুটি একটু উঁচু জমিতে, তাহলে পরে দেখবেন আমার মনে হয় যে এই পদ্ধতি যদি অনুসরণ করেন চাষি ভাইরা তাহলে তারা অনেক ভালো প্রোডাকশন পাবেন। কারণ দেখুন এখন যেসব উঁচু জমি জায়গাগুলো আছে সেগুলো তো ওনারা কোনোভাবে চাষ করতে পারছেন না, এখনো জল দাঁড়ায়নি ঠিক সেইভাবে, ঠিক আছে। মিডিয়াম জমিতেও একই অবস্থা, একদম লোয়ার লেভেলের যেসব জায়গাগুলো আছে সেই ল্যান্ডগুলো আছে সেই কিছুটা জল পাচ্ছে তারা করছে, এবং জল বিক্ষিপ্ত বৃষ্টিপাত এর ফলে হচ্ছে কি আপনার গোটা যে মানে ধানের যে পরবর্তী যে মরশুমটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি বর্তমানে চাষি ভাইরা এখন আমাদের ওই শূন্য চাষ পদ্ধতিটি যদি অনুসরণ করেন বা অবলম্বন করেন তাহলে পরে আপনার চাষি ভাইদের মানে প্রোডাকশনটা ভালো হবে, সময়টা পাবে চাষ করা। যদি ভালো বৃষ্টি হয় মিডিয়াম ল্যান্ড এবং লো ল্যান্ড যেগুলো আছে সেগুলো তো ওনারা রোয়া করুন, অসুবিধা নাই। কারণ এই যে বীজের বয়স, এই বয়সটা যারা প্রথমে বীজ ফেলেছেন যে ভাদ্র মাসের মানে মধ্যে এটা পোঁতবো শেষ করব, তাদের কিন্তু বীজের বয়স হয়ে যাবে। যদি বীজের বয়স বেশি হয়ে যায় বীজতলায় তাহলে পরে আমাদের ধরুন 150 দিনের ধান, 120 দিনের ধান, 130 দিনের ধান, এরকম ডেট ওয়াইজ মানে এই যে ডেটগুলো আমরা বলি এগুলো হচ্ছে সিড টু সিড। যখন গাছ ফেলা হচ্ছে জমিতে, বীজ যেদিন ফেলা হচ্ছে তার থেকে যেদিন থেকে আপনি ধান কাটবেন সেই দিনটাকে সেই ক্যালকুলেশন করে আমরা এই ধানের ডেটগুলো বলা হয়। তাহলে আপনার যদি বীজতলাতেই ধানের দিন যদি 15, 20 বা 25, 30 মানে যত দিনের ধান তত সপ্তাহের চারা, এবার তার বেশি হয়ে গেলে আপনার চারার বয়স বেশি হয়ে যাবে। ন্যাচারালি চারার মধ্যে যে গ্রন্থি মানে পাপ বলা হয় সেগুলো ফর্মেশন হবে এবং তাতে তাদের প্রোডাকশন পরবর্তী সময়ে যখন জলটা ভালো যদি হয়, এবার ওয়েদারের অবস্থা দেখে যা মনে হচ্ছে তাতে মানে খুব একটা আশাপ্রদ বলে আমার অন্তত ব্যক্তিগত মত হচ্ছে আশাপ্রদ নয়। মানে আপনি সাজেস্ট করছেন সেখানে শূন্য। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে চাষি ভাইরা যদি বীরভূম জেলা বা মুর্শিদাবাদ জেলা বা বর্ধমান জেলার চাষি ভাইরা তাদের উঁচু জমিগুলো যেগুলো আছে সেই উঁচু জমিতে, যেমন আমাদের এই রাঢ় অঞ্চলের আপনার যদি পশ্চিম পাটটা ধরেন বীরভূমের, তাহলে সেটা হচ্ছে মানে আনডুলেটেড ল্যান্ড এবং হাইল্যান্ড, উঁচু জমি এবং আনডুলেটেড। এবার এই জায়গাগুলোতে যদি আমরা এখন শূন্য চাষ পদ্ধতিতে করতে পারি তাহলে পরে আমাদের কিন্তু পরবর্তী যে যদি বৃষ্টিপাত ভালোই হয়, আমি ধরেই নিচ্ছি যে প্রকৃতির খেয়ালেই বৃষ্টিপাতটা পরবর্তীতে ভালো হলো, তাহলে ওই জমিগুলো নষ্ট হচ্ছে না, আর পরবর্তীতে যে চাষটা হচ্ছে তা সেই জমিগুলো সেটাও হবে। অতএব চাষি ভাইদের একটা এখন বর্তমান কৃষির সঙ্গে যুক্ত যেসব মানুষ তাদের প্রধান সমস্যা হচ্ছে মানে লেবার ওরিয়েন্টেড এটা কাজ। ন্যাচারালি তাদের সময়ে আপনার লেবার পাওয়াও একটা সমস্যা, যার 10 বিঘে 5 বিঘে জমি আছে। আপনি যে বলছিলেন না যে আরো কিছু কিছু ফ্যাক্টর নির্ভর করছে, সেগুলো যেমন একটা বললেন আবহাওয়া, হ্যাঁ আবহাওয়া, আর একটা সে লেবারের কথাটাও আসতে পারে। তারপরে আপনার ধরুন ঠিক মতো যদি মানে জল ঠিক মতো না পায়, সেচ ব্যবস্থা একটা বড় ফ্যাক্টর। তো সেই জায়গাগুলোকে মাথায় রেখে আমি অন্তত চাষি ভাইদেরকে মানে রেকমেন্ড করব, কারণ ধরুন বর্তমান যারা চাষবাস করেন তাদের কাছে এই বেসাল ডোজ বা ফার্টিলাইজার ডোজ এগুলো তারা সবাই জানেন, কিন্তু নতুন টেকনোলজি বলতে গেলে যদি এখন আমাদের যদি প্ল্যানিং বলা হয় তাহলে অন্তত এগ্রিকালচার যেসব চাষি মানে কৃষির সঙ্গে যেসব চাষি ভাইরা যুক্ত আছেন তারা যদি আপনার শূন্য চাষ পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে পরে আমার একদম নিজস্ব চিন্তাধারায় আমি দেখেছি ভালোভাবে, সেটা হচ্ছে যে তারা অনেক বেশি লাভবান হবেন। কারণ তাদের সময়টা একটা ফ্যাক্টর, একটা জমির মানে অবস্থান, জমিটা কিরকম জায়গায় অবস্থিত, নিচু মাঝারি না উঁচু। যদি আমার উঁচু জায়গা হয় তাহলে পরে সেই সব জায়গায় আপনি বৃষ্টি জমতে দেরি লাগবে, অতএব সেসব জায়গাতে আপনি শূন্য চাষে ফিরে যান। মিডিয়াম জমি তারপরে যদি জল বেশি না হয় আবার আপনি মিডিয়ামে শূন্য চাষে নামুন। থার্ডে যদি আপনি বৃষ্টি পান তাহলে পরে আপনি তখন রোয়া চাষ করবেন। তাহলে দাদা আপনি যে বলছেন যে আপনি যে পদ্ধতিগুলো বলছেন এই পদ্ধতিতে মোটামুটি যদি চাষি ভাইরা চাষ করেন তাহলে কাঙ্ক্ষিত ফলন তারা পেতে পাবেন। আচ্ছা আচ্ছা, আর আমাদের আরেকবার একটু যদি বলে দেন যে চাপান সারের পরিমাণ আপনি যেটা বলছিলেন যে বোনাতে কিরকম আর রোয়া হিসেবে কিরকম, একটু যদি আরেকবার একটু একটু বলে দিলে ভালো হয়। 24-12 হচ্ছে আপনার আউসে যারা মানে বুনবেন তাদের, আর যদি আপনার রোয়া করেন তাহলে হচ্ছে 28-14। আচ্ছা, 28 হচ্ছে নাইট্রোজেন আর 14 পিটোফাই মানে ফসফেট এবং
14 হচ্ছে পটাশ। এটাকে আপনি ওই যেভাবে আমি বললাম স্প্লিট ডোরিয়ে একের 4 অংশ করে দেবেন। একটা হচ্ছে মানে হচ্ছে চারা লাগানোর 20 দিন পর, আর একটা হচ্ছে আপনার যখন বুটিং স্টেজ বা যখন বলবো যে মিল্কি স্টেজ আসবে সেই সময় এই আপনারা যেটা দেন থার্ড চাপান দিয়ে এইভাবে আপনি যদি করেন তাহলে পরে সার প্রয়োগ পদ্ধতিটা সুন্দর হবে। আচ্ছা, আর এই শূন্য চাষ পদ্ধতিতেও কি এই সার প্রয়োগ হবে? শূন্য চাষ পদ্ধতিও সেম, কিন্তু শূন্য চাষ পদ্ধতিতে আপনি যে চাষ করে যে শেষ চাষে যে আপনার সারটা দিচ্ছেন সেটা কিন্তু শূন্য চাষ যেহেতু একটা এরকম যন্ত্রের মতো, তাতেই সব সেট করা আছে যে আপনি কতটা সার দেবেন। সেখানে নাইট্রোজেন, ফসফেট, পটাশ 3টে মানে আছে, মানে তাদের চোঙা আছে, সেই চোঙের মধ্যে আপনি ঢেলে দিলেন, ওটা ঠিক একটা নির্দিষ্ট দূরত্বে বীজগুলো পড়বে এবং তার কাছাকাছি সারগুলো পড়বে, এবং 15 দিন পরে 2,4-D মেরে দেন, তাতে আপনার আগাছা মোটামুটিভাবে দমন হবে এবং গাছটাও ভালো হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে শূন্য চাষ পদ্ধতিতে জল কম লাগে, জলের প্রয়োজনটা অত, কারণ এই যে সব চাষি ভাইরা জল আজকে যারা চাষ করছেন, যদি কোনো কারণে ড্রট হয়ে যায় তাহলে চাষি ভাই তো যতক্ষণ তিনি পয়সা খরচা করে জমিতে চাষ করছেন তিনি গাছটা তো মারতে দেবেন না, ন্যাচারালি উনি ব্যবহার করবেন কি সবই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। তাহলে গ্রাউন্ড ওয়াটার কতটা ধকল নেবে, আর মানুষের খাবার ধকল, মানে খাবার জলের ধকল, চাষের জলের ধকল, তারপরে যদি ড্রট হয় তাহলেও সেই ধকলটাও যদি নিতে হয় তাহলে আমাদের গ্রাউন্ড ওয়াটার অবস্থা এমনিতেই ভালো নয়। সেই জন্য চাষি ভাইদের কাছে আমরা যারা কৃষি বিজ্ঞানী আছি তারা সবসময় রিকোয়েস্ট করি যে আপনি গ্রাউন্ড ওয়াটারটা কম ব্যবহার করুন। সরকার থেকে যে জল ধরো জল ভরো এই বলেছেন, সেই প্রোগ্রামগুলোতে আপনারা আমাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করুন। ভাতা মাজা যেসব পুকুর আছে সেগুলো গভর্নমেন্টের নানা রকম প্রকল্প আছে, তার মধ্যে দিয়ে সেগুলোকে রিক্লামেশন করে, মানে পরিষ্কার করে আপনারা যদি সেইখানে জল ধরার জায়গাগুলোকে ভালো রাখেন এবং যদি বৃষ্টিপাত যদি ভালো হয় তাহলে সেই জলটাকে যদি ধরে রাখতে পারেন তাহলে আপনার গ্রাউন্ড ওয়াটারটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, জল ধরে রাখার ব্যাপারটা। চাষের প্রথম জায়গাটাই হচ্ছে আমরা যত কৃষির সঙ্গে যুক্ত যত মানুষ আছি তাদের প্রথম চিন্তা হচ্ছে আমরা জলটা কোথায় পাবো। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ দাদা। আমরা আজকে জানলাম যে এই সময় বিশেষ করে এই এখন যে অবস্থা, আমাদের আবহাওয়ার যে অবস্থা, জলের যে অবস্থা, সেখানে শূন্য চাষ পদ্ধতিতে দাদা যে কথাগুলো বললেন, আমার মনে হয় এই পদ্ধতি যদি চাষি ভাইরা অনুসরণ করেন তাহলে নিশ্চয়ই লাভবান হবেন। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে, আসলে এখানে বৃষ্টি 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়ই, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। আখ লাগানোর পর আখের ফলন ভালো পেতে গেলে এবং গুড়ের পরিমাণ যাতে বেশি হয় এবং তার গুণগত মান যাতে ভালো থাকে, তার জন্য কিন্তু কৃষক বন্ধুদের প্রথম থেকেই যে বিষয়ে নজর রাখতে হবে সেটা হচ্ছে আখের অন্তর্বর্তীকালীন পরিচর্যা বা মধ্যকালীন পরিচর্যা। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বীরভূমের বিশদ ভূমি সমীক্ষণের সহকৃষি অধিকর্তা প্রশাসন শ্রী অপরূপ দাস। অপরূপ দা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। যেটা প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করব যে এই অন্তর্বর্তীকালীন পরিচর্যা বলতে আমরা কি বুঝব? সামগ্রিকভাবে আমরা যদি অন্তর্বর্তীকালীন পরিচর্যাকে ভাবি বা দেখি, সেটা হচ্ছে আখ বসানো থেকে আরম্ভ করে আখ কাটা পর্যন্ত এই যে মধ্যবর্তীকালীন যে কিছু পরিচর্যার দরকার হয়, যেটা কিনা ওই আখ গাছের একটা চাহিদা বা প্রয়োজন, সেটাকেই আমরা কিন্তু সার্বিকভাবে বলতে পারি যে আখের অন্তর্বর্তীকালীন পরিচর্যা। আরও যদি বিশদভাবে আমরা ভাবি তাহলে আমরা দেখব যে আখ বসানো এবং আখ পেকে যাওয়ার পরে যে আখ কাটা হচ্ছে, এর মাঝে আখ গাছের সঠিক বৃদ্ধি বা সঠিক পুষ্টি এইগুলো ঠিকমতো আনতে গেলে বা সঠিকভাবে
মনোমতো পেতে গেলে আমাদের কিন্তু কিছু পরিচর্যার দরকার হয়। এই সব ধরনের পরিচর্যাকে আমরা একত্রে অন্তর্বর্তীকালীন পরিচর্যা বলে থাকি। আচ্ছা, কোন সময় এই অন্তর্বর্তীকালীন পরিচর্যাটা করা উচিত, মানে এটা সঠিক সময় কোনটা? কোন সময়ে এটা বলতে গেলে বা ভাবতে গেলে আমার প্রিয় কৃষক বন্ধুরা, আমাদের এই আখ গাছের একটা জীবনচক্র যেটা আছে সেটাকে আমাদের ভালোভাবে জানতে হবে। কি সেই জীবনচক্রটা? মানে আখ গাছের যে জীবনচক্র বিভিন্ন পর্যায়ে আমরা ভাগ করে থাকি। আখ বসানোর পর থেকে 1 মাস পর্যন্ত এটাকে আমরা বলি যে বীজ থেকে কল বেরোনোর সময়, অর্থাৎ ভালো বাংলায় অঙ্কুরোদ্গম এই পর্যায়ে। আবার 1 মাস থেকে 3 মাস এটা হচ্ছে পাশকাঠি বার হওয়ার সময়। 3 মাস থেকে 9 মাস এই সময় আখ গাছের মূল বৃদ্ধি হয়, গাছ লম্বা হয়, মোটা হয়। এরপরে 9 মাস থেকে 12 মাস পর্যন্ত কিন্তু আখ পাকার সময়। এই যে পর্যায়গুলো আছে এই পর্যায়ের মধ্যে আপনি দেখতে পাবেন যে আখের যে পাশকাঠি বার হচ্ছে, আখের যে মূল বৃদ্ধি হচ্ছে এবং আখ যে পাকছে, এই 3টে পর্যায় এবং এর আগে পিছিয়ে কিছুটা থাকে, মূলত এই পর্যায়গুলোতে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন পরিচর্যা দিতে হয়। আচ্ছা, আখের ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন পরিচর্যা একদম খুব নির্দিষ্টভাবে কি কি? সব ফসলের মতোই এখানেও কিছু একই রকম পরিচর্যা আছে, কিন্তু আখ যেহেতু একটু দীর্ঘকালীন ফসল সেহেতু দীর্ঘ সময় ধরে থাকে এবং যেটা আমি প্রিয় কৃষক বন্ধুদের বললাম যে আখ গাছের জীবনচক্রকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়। এই একটি পর্যায় থেকে আর একটা পর্যায়ের এই যে একটা দীর্ঘ সময়, এই জন্য বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন পরিচর্যা লাগে এবং অন্যান্য ফসলের চেয়ে হয়তো একটু বেশি পর্যায়গুলো দীর্ঘায়িত হওয়ার জন্যে বেশি ধরনের আর কি পরিচর্যাটা লাগে। এই পরিচর্যার মধ্যে প্রথমেই আমরা ভাবতে পারি যে আখ গাছে যেটা নিড়ানি দেওয়া বলে, সেই নিড়ানি দেওয়া। এর সঙ্গে সঙ্গে আখ গাছের গোড়াতে আমাদের মাটি আলগা করে দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, এরপরে চাপান সার দিতে হবে এবং সবশেষে আখ বাঁধার ব্যাপারটা আসছে। তবে এর সঙ্গে সঙ্গে আরও কিছু নির্দিষ্ট কিছু প্রয়োজন ভিত্তিক কিছু কিছু পরিচর্যা আছে যেটা হয়তো অন্তর্বর্তীকালীন পরিচর্যার মধ্যে না হলেও এটা নিশ্চয়ই মধ্যবর্তীকালীন পরিচর্যা। এগুলো হচ্ছে সেচ, জল নিকাশি ব্যবস্থা এবং রোগ পোকার নিয়ন্ত্রণ। আচ্ছা, এই যে নিড়ানির কথা বললেন, এটার মানে কোন সময়টাতে করতে হবে এবং তার সাথে আগাছাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? এই ব্যাপারটা প্রিয় কৃষক বন্ধুরা, যে নিড়ানি কখন দেবেন বা আগাছা কখন পরিষ্কার করবেন, এইটা ভাবতে গেলে কিন্তু আপনাকে আমি যেটা আগে বললাম সেই ব্যাপারটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে আখের বিভিন্ন পর্যায়ে। একটা পর্যায়ে আমি কি বলেছিলাম যে পাশকাঠি বার হয়, আর একটা পর্যায়ে বলেছিলাম মূল বৃদ্ধি শুরু হয়। এই যে পাশকাঠি বার হচ্ছে এটা আখ গাছের ক্ষেত্রে দেখা গেছে সাধারণত 35 থেকে 40 দিনের মাথায় শুরু হয়। এই শুরু হওয়ার পরে পরেই অর্থাৎ আপনি 40 থেকে 45 দিনের মাথায় আপনি প্রথম নিড়ানি দিন এবং দ্বিতীয় যে নিড়ানি দেবেন সেটি হচ্ছে আখ গাছের বয়স যখন 80 থেকে 90 দিন হবে। এই নিড়ানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি আখ গাছের যে গোড়াতে যে মাটি আছে সেটা আলগা করে দিচ্ছেন, আগাছাগুলো মাটি থেকে সরে যাচ্ছে এবং এই আগাছাগুলো বেছে ফেলছেন। এই যে দুটো সময় আপনাকে আগাছা দমন করতে হবে এবং আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, এর সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা আখ গাছের গোড়াতে মাটিও দিয়ে দিতে হবে আপনাকে। এই মাটি দেওয়া, আগাছা দমন এবং নিড়ানি দেওয়া এগুলো একসঙ্গে আপনাকে করতে হবে এবং আখ গাছের ক্ষেত্রে দুবার করতে হবে। যে দুবার আপনাকে বললাম 45 দিনের মাথায় মোটামুটি একবার প্রথমবার, দ্বিতীয়বার 80 থেকে 90 দিনের মাথায়। আচ্ছা, এই আগাছা নিয়ন্ত্রণ তো মানে রাসায়নিক আগাছা নাশক দিয়েও অনেক সময় করা হয়, সেক্ষেত্রে মানে এক্ষেত্রে কি সেটা করব, কখন করব? এ ব্যাপারে প্রথমত আমি বলবো প্রিয় কৃষক বন্ধুরা, যারা আপনারা খুব ছোট জমিতে চাষ করে থাকেন অর্থাৎ কম জমিতে লাগিয়েছেন কিংবা যেখানে শ্রমিকের প্রতুলতা আছে, মানে শ্রমিকের অভাব নেই, সেক্ষেত্রে আমার পরামর্শ হলো যে আগাছানাশক না দিয়ে আপনি নিড়ানি দিয়ে আগাছা বেছে নিন, তাতে ফল ভালো পাবেন। আগাছানাশকের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে কোন আগাছানাশক দেবো এবং কিভাবে দেবো। এটা ঠিক না জানলে কিন্তু আপনাদের একটা অসুবিধা হয়ে যেতে পারে যে গাছ হয়তো মরে গেল বা ঠিকমতো আগাছাটা মরলো না, এইসব সমস্যা আসতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, যারা
বেশি বা অনেক জমিতে লাগিয়েছেন তাদের কিন্তু আগাছানাশক ব্যবহার করতে হতে পারে। আগাছানাশক যে রাসায়নিকগুলো আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আগাছা দেখা যায় যে এটা পরীক্ষালব্ধ ফল যে মোটামুটিভাবে 40% পর্যন্ত কিন্তু আখ গাছ থেকে নিয়ে নেয় এবং ফলনের ক্ষতি করে কত 15% থেকে 70%। আর একটা পরীক্ষালব্ধ ফল হচ্ছে যে আখ গাছের ক্ষেত্রে আখের বয়স যখন 40 বছর থেকে 40 দিন থেকে 70 দিন, ঠিক এই সময়ে কিন্তু আগাছাগুলো খুব বেশি ক্ষতি করে আখের। সুতরাং এই সময়ে কিন্তু মাথায় রেখে, এই সময়টাকে মাথায় রেখে এবং বিচার করে দুবার আপনাকে আগাছানাশক দিতে হবে। প্রথমবার দিতে হবে আখ বসানোর 2 থেকে 3 দিন পরে, যেটা কিনা ঘাস জাতীয় আগাছার জন্যে। এটা কি দেবেন? প্রতি শতকে 16 গ্রাম আপনি দেবেন সিমাজিন বা অ্যাট্রাজিন এই জাতীয় কোনো একটা আগাছানাশক। এটি জলে গুলে মাটিতে স্প্রে করতে হবে এবং এই জলের ক্ষেত্রে বলি পরিমাণটা আপনার প্রতি শতকে 3 লিটারের মতো লাগবে। এরপরে 60 থেকে 70 দিনের মাথায় যেগুলো চওড়া পাতাযুক্ত যে আগাছা আছে সেগুলোকে আপনাকে দমন করার জন্য আরেকটি রাসায়নিক দিতে হবে। সেটি দেবেন 10 গ্রাম প্রতি শতকে, ওই 3 লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে এবং এটির নাম হচ্ছে 2,4-D সোডিয়াম সল্ট। যেহেতু এটা ইংরেজিতে, আরেকবার বলছি আপনাদের মনে রাখার জন্যে, 2,4-D সোডিয়াম সল্ট। সুতরাং বুঝতেই পারছেন যে আগাছানাশক দিয়ে আপনি যদি আগাছা দমন করতে চান তাহলে 2 ধরনের আগাছানাশক, ঘাস জাতীয় এবং যেটা চওড়া পাতাযুক্ত, সেই 2 ধরনের আগাছাকে মারতে 2 বার আপনাকে এই রাসায়নিক প্রয়োগ করতে হবে। অপরূপদা, আপনি চাপান সারের কথা বললেন, তো সেক্ষেত্রে জিজ্ঞেস করি যে চাপান সার কখন দিতে হবে, সেটার পরিমাণ কি হবে, মাত্রাটা কি হবে এবং কিভাবে সেটা দিতে হবে? চাপান সারের কথা যখন এসেছে তখন আমি প্রিয় কৃষক বন্ধুদের বলি, প্রথমেই আমাদের জানতে হবে কিন্তু কোন সার কি কাজ করে। ফসফরাস যেমন বা ফসফেট আমাদের আখ গাছের ক্ষেত্রে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এছাড়া কোষ বিভাজনে সাহায্য করে, শিকড় বার হওয়াতে সাহায্য করে। ওই জন্য আমরা মূল সার হিসেবে কিন্তু প্রথমেই এই ফসফেট সারটি দিয়ে দিই। এরপরে আমরা দেখব যে নাইট্রোজেন সার এবং পটাশ কি কাজ করে। নাইট্রোজেন গাছের বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে গাছের পুষ্টি এবং বড় হওয়া, এই ব্যাপারটাই সাহায্য করে। এবং পটাশ সালোক সংশ্লেষ এবং সালোক সংশ্লেষের প্রভাবে যে আমাদের খাবার তৈরি হচ্ছে, পাতা থেকে সেই খাবার গোটা গাছের শরীরে ছড়িয়ে দিচ্ছে। এছাড়াও আমাদের কিছু উৎসেচক থাকে গাছের মধ্যে, সেইগুলোকে সক্রিয় করে তোলে। তাহলে বুঝতে পারছেন যে নাইট্রোজেন এবং পটাশ এই দুটো কিন্তু আখ গাছের মানে গোটা এই যে জীবনচক্র সেই প্রতিটি পর্যায়ে কিন্তু কম বেশি লাগে। এই জন্য চাপান সার হিসাবে আমরা নাইট্রোজেন এবং পটাশ দুটোই দিতে বলি। এর পরিমাণটা কি হবে? পরিমাণটা হবে প্রতি শতক পিছু 580 গ্রাম আপনি ইউরিয়া দিন এবং প্রথম চাপানের ক্ষেত্রে 330 গ্রাম মিউরেট অফ পটাশ দিন। এটা কোন সময় দেবেন? সেই 40 থেকে 45 দিনের মাথায় প্রথমবার, এবং দ্বিতীয় চাপান দেবেন আপনি 80 থেকে 90 দিনের মাথায়। এক্ষেত্রে ইউরিয়ার মাত্রা থাকবে 580 গ্রাম, কিন্তু মিউরেট অফ পটাশ অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 165 গ্রাম। এইভাবে আপনি দুবার চাপান দিন। নাইট্রোজেন এবং পটাশ দিতে হবে, আপনি ইউরিয়া এবং মিউরেট অফ পটাশ এই হিসাবে দুবার চাপান আখ গাছের ক্ষেত্রে আপনাকে দিতে হবে। আচ্ছা, আখ গাছের ক্ষেত্রে এই যে গোড়াতে একটা মাটি দেওয়ার বিষয় থাকে, সেটা কখন এবং কিভাবে দিতে হবে? খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা আমি ভাবছিলাম হয়তো প্রথমেই আপনি করবেন, কারণ আখ গাছের ক্ষেত্রে এই গোড়াতে মাটি দেওয়াটা প্রাথমিক জায়গাটা খুব একটা জরুরি বিষয়। এবং এই মাটি দেওয়াটা কিন্তু আপনাকে দুবার করতে হবে, এবং দুবার কেন করতে হবে তারও পেছনে যুক্তি আছে। প্রথমবার আপনি যখন নিড়ানি দিচ্ছেন, যখন আগাছা যখন বেছে দিচ্ছেন, সেই 40 থেকে 45 দিনের মাথায় আপনাকে হালকা করে মাটি দিতে হবে। এই মাটি দেওয়ার ফলে দেখবেন অনেক জীবাণু এবং অনেক কীড়া মানে পোকামাকড় এবং যে রোগের যেভাবে ছড়ায় আর কি ঢোকে আখ গাছের গোড়াতে, সেইটা থেকে আপনি কিন্তু আখ গাছকে প্রতিহত করতে পারবেন বা প্রতিরোধ করতে পারবেন। সেই জন্যে ওই সময় কিন্তু আপনাকে হালকা করে মাটি দিতে হবে। এই যে মাটি দিলেন বা ভিলি করে দিলেন আপনি সারিতে, এরপর একটা নালা সৃষ্টি হলো, সেই নালাটি কিন্তু পরবর্তীকালে আপনি এই নালা দিয়ে সেচ দিতে পারবেন। সুতরাং বুঝতে পারছেন যে আখ গাছে মাটি দেওয়ার এই দুটো জিনিস রয়ে গেছে। এক, আখ গাছকে একটু রক্ষা করা পোকামাকড়ের হাত থেকে বা রোগের হাত থেকে, তার সঙ্গে সঙ্গে যে সেচ নালা আপনি তৈরি করে দিলেন।
এরপর দ্বিতীয়বার যখন আপনি আখ গাছের গোড়াতে মাটি দেবেন সেটি হতে 80 থেকে 90 দিন পরে। এই যে যখন 80 থেকে 90 দিন পরে আখ গাছের কী হয় আমি আগেই বলেছিলাম যে সেই সময় কিন্তু আখ গাছের মূল বৃদ্ধি শুরু হচ্ছে, অর্থাৎ এই সময় আখ গাছ লম্বা হবে, মোটা হবে। এবং গাছ সাধারণত যদি সরু হয়ে, আখ গাছ তো সরু অথচ লম্বা, তার মধ্যে যেটুকু মোটা হওয়ার, যাদের যেমন চরিত্র যে জাতের সেই রকম মোটা হয়। এবং পাতা এমনভাবে ছড়িয়ে যায় যে আখ গাছের কিন্তু ভারসাম্য রক্ষা করতে অসুবিধা হয়। বর্ষাকালে কিংবা ঝড়ে বাতাসে আখ গাছ পড়ে যেতে পারে। সেই জন্যে দ্বিতীয়বার আপনাকে কিন্তু এই আখ গাছের গোড়াতে মাটি দিতে হবে একটু বেশি করে, মানে একটু বেশি করে বড় করে ভিলি করে দিতে হবে, যার ফলে আখ গাছ যেন নিজের ভারসাম্য নিজে রাখতে পারে, যেন মাটিতে পড়ে না যায়। আর এরপরে আরেকটি কাজ হচ্ছে যে এই সময় যে মাটি আপনি গোড়াতে বেশি করে দিলেন, নালাটি কিন্তু সঙ্গে সঙ্গে গভীর হয়ে গেল। এর ফলে কি হয়, মূল বৃদ্ধির সময় কিন্তু এই সময়টা এমন, এই সময় বর্ষা আসতে শুরু করে। বর্ষার সময় ওই নালা দিয়ে জলগুলো, মানে বেশি যেটা জল, বর্ষার জল, সেটা বেরিয়ে যাবে। অর্থাৎ যে নালাতে আপনি এক সময় খরার সময় সেচ দিয়েছিলেন, এই নালা দিয়েই কিন্তু আপনার জল নিকাশির ব্যবস্থা তৈরি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অপরূপদা, সেটা হচ্ছে যে মানে গোড়াতে মাটি দেওয়ার মতোই সেটা হচ্ছে যে আখ বাঁধাই করা, মানে আখ বাঁধা। তো সেক্ষেত্রে এই আখ বাঁধার পদ্ধতিটা কি, কোন সময় আমরা বাঁধব? আখ বাঁধার ব্যাপারে আপনার প্রশ্নের উত্তরে আমি একটা উল্টো উত্তর বা বিপরীত উত্তর দিতেই পারি। সেটা হলো আখ গাছ বাঁধার কোনো দরকার নেই। তবে প্রিয় কৃষক বন্ধুরা, আপনারা হয়তো আমার এই উত্তর শুনে একটুখানি অসুবিধার মধ্যে পড়ে যাবেন, কেননা আপনারা যারা আখ চাষি তারা সাধারণত আখ লাগিয়ে আখ বাঁধেন। কিন্তু আপনারা চিন্তা করুন, আমাদের এই রাজ্যে যেসব জেলায় যেসব চাষি অনেক জমিতে আখ লাগাচ্ছেন, বা আমাদের দেশে অন্যান্য রাজ্যে যারা বিঘের পর বিঘে আখ লাগান, তাদের কিন্তু শ্রমিক এবং এই আগাছা বা আখ বাঁধা এইগুলো এত ব্যয় সাপেক্ষ হয়ে যায় যে বারবার কিন্তু বাঁধতে পারেন না। সুতরাং আপনি যদি সরু বা বেঁটে জাতের আখ লাগান, কিংবা আপনি যদি উত্তর দক্ষিণে সারি করে যদি গভীরভাবে বসিয়ে আখ বসান, তাহলে কিন্তু বাঁধার দরকার হয় না। যদি বাঁধতে হয়, কম জমিতে লাগান, সেক্ষেত্রে আপনি নিচের শুকনো পাতাগুলো ছাড়িয়ে দেবেন এবং নিচের যে সবুজ পাতা সেইগুলো বাঁধবেন, সেইগুলো দিয়ে আখ গাছ বেঁধে দেবেন। পরবর্তীকালে 4টে আখকে একসঙ্গে করে একটা ঝাড় করবেন, এবং আরও বড় হলে যদি ভারসাম্য রক্ষা করা সম্ভব না হয়, আখ গাছ যেন পড়ে না যায়, সেই জন্য আপনি হয়তো আপনারা যেটা বলেন 16 মেড়া করা, ওই 4টে ঝাড় একসঙ্গে বেঁধে আপনি গাছকে বাঁচাতে পারবেন যেন পড়ে না যায়। এইভাবেই কিন্তু বাঁধার কাজটা আপনাকে নিজের নজরদারি ব্যবস্থা চালিয়ে গিয়ে বাঁধতে হবে। অনেক ধন্যবাদ অপরূপদা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। একটা জিনিস কিন্তু আমরা বুঝতেই পারছি যে অন্তর্বর্তীকালীন পরিচর্যা আখের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে মানে কয়েকটা জিনিস শুধু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গোড়ায় মাটি দেওয়া এবং যথাযথভাবে আগাছা নিয়ন্ত্রণ, নিড়ানির ব্যবস্থা করা, যথাযথ সার প্রয়োগ, এই কয়েকটি জায়গা যদি আমরা, এবং প্রয়োজনে আখ বাঁধাই করা, এই কয়েকটি জায়গা যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আখের ফলন যেমন বেশি পাবো, তেমনি গুড়ের উৎকর্ষতাও কিন্তু বেশি, মানে অনেক বেশি উৎকর্ষতা বাড়বে এবং গুড়ের পরিমাণও বাড়বে। ও মা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।